সাল 1274-এ লেজেন্ডারি মঙ্গোলিয়ান লিডার কুবলাই খান, তার থেকেও বেশি লেজেন্ডারি চেঙ্গিস খানের নাতি 30,000 সৈন্য সামন্ত নিয়ে জাপান রওনা হয়। উদ্দেশ্য ছিল জাপান ভ্রমণ করা নয়, বরং দখল করার। তারা জাপানের দ্বীপগুলো যেমন সুশিমা ও ইকি দ্বীপ দখল করতে সক্ষম হয়, কিন্তু হাকাটা বেতে নামার পর সেখানকার লোকাল স্যামুরাইদের কাছে প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হয়। কুবলাই খানকে বাধ্য হয়ে দলবল নিয়ে জায়গা ছাড়তে হয়। ফিরতি পথে যখন সবাই আবার জাহাজে উঠে পড়ে, সাথে সাথে প্রচণ্ড বেগে ঝড় শুরু হয় এবং কুবলাই খানের প্রায় 200টি জাহাজ সাগরে ডুবে ধ্বংস হয়ে যায়। সেই সাথে শেষ হয় কুবলাই খানের জাপান দখল অভিযান। কিন্তু তিনি তো হার মেনে নেওয়ার পাত্র নয়, তাই তিনি জাপান শাসন করার স্বপ্ন বুকে গেঁথে নিয়ে পরবর্তী 7 বছর ধরে নতুন করে তার বাহিনী গঠন করতে থাকেন। 1281 সালে মঙ্গোলীয়রা আবারও তাদের দখল অভিযান শুরু করে, আর এবার তাদের গ্রুপ ছিল আরও বড় ও আরও সুসজ্জিত। এবার তাদের শুধু জাহাজের সংখ্যাই ছিল প্রায় 4,000, যেগুলোতে প্রায় 1,40,000 সৈনিক যাচ্ছিল। ইতিহাসবিদরা ঠিক নিশ্চিত নয় যে মঙ্গোলীয়দের দমন করতে কতজন জাপানি সৈন্য প্রস্তুত ছিল, কিন্তু বেশিরভাগ অনুমান করা হয়েছে যে জাপানি সৈন্যরা সংখ্যায় মঙ্গোলীয়দের থেকে প্রায় 3 গুণ বেশি ছিল। আসলে তারা জাপান দখল করার স্বপ্ন পূরণ করতেই পারেনি, কারণ 1281 সালে যখন কুবলাই খানের বাহিনী আবারও জাপানের সীমানায় পৌঁছায়, তখন আরেকটি বড় ঝড় এসে মঙ্গলদের যুদ্ধজাহাজ সব ভেঙে গুঁড়িয়ে দেয়। 4,000-এর মধ্যে মাত্র কয়েকশো জাহাজ রক্ষা পায় সেই বিধ্বংসী ঝড়ের কবল থেকে। তাতে প্রায় হাজার হাজার সৈন্য মৃত্যুবরণ করে। অল্প কিছু সংখ্যক মঙ্গোলীয়রা জাপানের সমুদ্র সৈকতে ভেসে চলে আসে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের হাতেই মৃত্যুদণ্ড পায়। পরপর 2টি ব্যর্থ প্রচেষ্টা হয়ে যাওয়ার পর অনেকেই সন্দেহ করে যে জাপান রক্ষায় অনেক বড় কোনো দৈব শক্তির হাত আছে, যার কারণে 1274 আর 1281 সালের ঝড়গুলো পরিচিতি পায় ডিভাইন উইন্ড নামে, যার জাপানিজ অনুবাদ হয় কামিকাজে। এরপর পার হয়ে যায় 663 বছর, যখন জাপানের শত্রুরূপে আবির্ভাব ঘটে ইউএসএ এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবার আর কোনো বড় ঝড় জাপানের উপকারে আসেনি। এম্পারর হিরোহিতো এক ভয়ঙ্কর যুদ্ধ কৌশল অবলম্বন করলেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। অক্টোবর 25, 1944-এ জাপানিজরা সুইসাইড মিশনে নামল নিজেদের এয়ারক্রাফট ধ্বংসের মাধ্যমে ইউএস নেভির বিপরীতে। এম্পারর হিরোহিতো তার বিমানের পাইলটদের মনোবল বাড়াতে, তাদের সম্মান বাড়াতে একটি নাম যুক্ত করল, কামিকাজি বা ডিভাইন উইন্ড। যেভাবে জাপানিদের মঙ্গোলীয়দের হাত থেকে রক্ষা করেছিল, সেই বিশেষ ঘটনাকে সামনে রেখে এম্পারর হিরোহিতোর সুইসাইড স্কোয়াডের নাম রাখে কামিকাজে। জাপানের এই ট্যাকটিক থেকেই কামিকাজি শব্দের অর্থ ইংলিশ ভাষায় সেলফ ডিস্ট্রাকটিভ বা আত্মবিধ্বংসী হয়েছে এবং শব্দটি ইংলিশ ভাষায় স্থান করে নিয়েছে। কিন্তু জাপানিজ কামিকাজে ট্যাকটিক্সের মধ্যে শুধু এয়ারক্রাফটই নয়, বরং মোটামুটি সব কিছু যুক্ত করা হয়েছে। টর্পেডো থেকে শুরু করে সুইসাইড স্কুবা ডাইভার্স কিংবা হিউম্যান ল্যান্ডমাইন্স, সব ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে। এরকম ভয়ঙ্কর সব মরণাস্ত্র ব্যবহার এটা প্রমাণ করে যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে একটি দেশ কতটুকু সীমা অতিক্রম করতে পারে। এই গল্পটি জাপানিজ অ্যাটাক ইউনিট হিসেবে পরিচিতি পেয়েছে, যেখানে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অস্ত্র ডিজাইন করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এয়ারফোর্স ছিল সেই যুগের সবচেয়ে বড় এবং সবথেকে উন্নত টেকনোলজি এর অধিকারী। প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রেই জাপানিজরা ছিল এগিয়ে। কিন্তু এই চিত্র উল্টে যায় জুন 4, 1942-এ, যখন ব্যাটল অফ মিডওয়ে শুরু হয়। প্যাসিফিক থিয়েটার মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় অংশ, যেখানে জাপান ও মিত্রশক্তির মাঝে লড়াই হয়েছিল প্রশান্ত মহাসাগর অঞ্চলে।
1941-এ জাপান আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ করলে সেখান থেকে জাপান আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ে। 1942-এ ব্যাটল অফ মিডওয়েতে আমেরিকা জাপানের নৌবাহিনীর বিরাট ক্ষতি করে। মূলত জাপান পার্ল হারবারে আবারও আক্রমণ করার প্ল্যান করেছিল, কিন্তু আমেরিকান ক্রিপ্টো অ্যানালিস্ট জাপানের আক্রমণের তথ্য আগেই ডিকোড করে ফেলে এবং ইউএস নেভিও পাল্টা আক্রমণের প্রস্তুতি নেয়। ফলে জাপানের সারপ্রাইজ অ্যাটাক এর জবাবে ইউএস নেভি বিধ্বংসী কাউন্টার অ্যাটাক দেয়। মাত্র 3 দিনের ব্যবধানেই জাপানের 4টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং প্রায় 250টি এয়ারক্রাফট হারায়। সাথে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, জাপানের প্রায় 3000-এর বেশি মিলিটারি নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল জাপানের সবচেয়ে দক্ষ পাইলট। সেই সময় বিমান থেকে শত্রুদের ঘাঁটিতে একদম সঠিকভাবে বোম ক্রাশ করাটা ছিল কঠিন বিষয়। তার থেকে বিমান নিজে চালিয়ে শত্রুদের জাহাজ ধ্বংস করাটা অপেক্ষাকৃত সহজ ব্যাপার ছিল। বোঝাই যাচ্ছে ঘটনা কোন দিকে মোড় নিতে যাচ্ছে। জাপানিজ হাইকমান্ড শেষমেশ সিদ্ধান্ত নেয় যে এয়ারক্রাফট সুইসাইড অ্যাটাক করিয়ে সর্বাধিক ধ্বংস ঘটানো সম্ভব, যেহেতু তাদের রিসোর্সের ঘাটতি ছিল মিডওয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির পরে। জাপানিজ কামিকাজে পাইলটরা বেশিরভাগই নতুন যোগ দেয়া সেনাবাহিনী ছিল, আবার তাদের ব্যবহৃত এয়ারক্রাফটগুলো যথেষ্ট পুরনো ছিল আর তারা বম্বিং করার বিষয়ে খুব একটা দক্ষ ছিল না, যাদেরকে কাজে লাগিয়ে হাই ভ্যালু টার্গেট পূরণ করার সম্ভাবনা দেখেছিল জাপান হাইকমান্ড অথরিটি। তারা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য একটি রকেট, যার নাম ইয়োকোসুকা MXY-7 ওকা তৈরি করেছিল, যেটি ছিল মানুষ দ্বারা কন্ট্রোল করা একটি কামিকাজি অ্যাটাক এয়ারক্রাফট বা যুদ্ধজাহাজ। এটি ছিল একটি পাখাযুক্ত বম্ব। প্রায় 4000 কামিকাজি পাইলট এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়, যাদের মধ্যে প্রতি 5 জনে মাত্র 1 জন করে পাইলট তাদের টার্গেট অর্জনে সক্ষম হয়। সামগ্রিকভাবে তারা 7000-এর বেশি শত্রুপক্ষকে ঘায়েল করে। তারা কমপক্ষে 34টি জাহাজ ডুবিয়ে দেয় এবং আরও শতাধিক সৈন্যদের গুরুতর আহত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাবমেরিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হাজারো জাহাজকে ডুবিয়ে দিতে সক্ষম ছিল এগুলো। টর্পেডো এর ব্যবহার ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ, কিন্তু এগুলো সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হতো। অন্য কোনো নির্ভরযোগ্য টেকনোলজি ছিল না বম্বকে সঠিক জায়গায় বিস্ফোরণ করার জন্য, তাই মানুষ নাবিকই ছিল একমাত্র ভরসা। 1944-এর ফেব্রুয়ারিতে জাপানিজ মিলিটারি ইঞ্জিনিয়াররা কাইটেন নামের একটি অস্ত্র তৈরিতে কাজ শুরু করে। কাইটেন শব্দের আবিধানিক অর্থ হেভেন শেকার, একটি নর্মাল টর্পেডোর মতো দেখতে, যার ভিতরে একটি ছোট কম্পার্টমেন্টের ব্যবস্থা ছিল যেখানে পাইলটরা বসত। সেই দুর্ভাগা পাইলটদের জন্য ছিল হাতে তৈরি পেরিস্কোপ, কিছু বেসিক কন্ট্রোল গিয়ার এবং সিম্পল একটি মিশন: সবচেয়ে কাছের শত্রু জাহাজ শনাক্ত করা এবং টর্পেডো নিজে চালিয়ে সেখানে ফাটানো বা ব্লাস্ট করা। কাইটেন টর্পেডো দিয়ে কমপক্ষে 3টি শত্রু জাহাজ ডোবানো হয় এবং প্রায় 200 মানুষের প্রাণ নিয়েছিল এই কাইটেন। কিন্তু অপরদিকে ওজনে অনেক বেশি ভারী হওয়ায় কাইটেন ক্যারিয়ারগুলো নিজে থেকেই অনেকগুলো ডুবে যায়। তাতেও কমপক্ষে প্রায় 1000 জাপানি সৈনিকদের প্রাণ যায়। এত কিছুর পরেও জাপানিজ মিলিটারি ইঞ্জিনিয়াররা নতুন মরণাস্ত্র তৈরি করে, যার নাম দেয় কাইরু, যার জাপানি অনুবাদ সি ড্রাগন। প্রতিটি কাইরুতে 2 জন পাইলট এবং এর দুই পাশে 2টি টর্পেডো বহন করা হতো। প্রায় 750-টিরও বেশি কাইরু তৈরির পরিকল্পনা করা হয়েছিল। কাইরুতে বসে কমান্ড দিলেই দুদিক থেকে টর্পেডো লঞ্চ করা যেত পাইলটের কোনো ক্ষতি না করেই। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মাত্র 210টি কাইরু তৈরির কাজ সম্পন্ন হয়, আর তখনই জাপানিজ সেনাবাহিনী সারেন্ডার করে ফেলে আগস্ট 1945 সালে। আর এইদিকে মিত্রবাহিনী একের পর এক জয়লাভ করতে থাকে। তারাও শেষমেশ জাপান দখলের প্ল্যানিং করে, ঠিক কুবলাই খানের মতো। এই প্ল্যানের নাম ছিল অপারেশন ডাউনফল। জাপানিজরাও জানতো এরকম কিছু ঘটতে যাচ্ছে। হিরোশিমা নাগাসাকিতে অ্যাটমিক বম্ব বিস্ফোরণের ঘটনা জাপানিজদের সারেন্ডার করতে বাধ্য করার আগে থেকে তারা তাদের সমুদ্র সীমা রক্ষা করতে প্রস্তুতি নিচ্ছিল। এগুলোর সাথে জাপানিরা আরও এক ধাপ এগিয়ে ছিল ভিন্ন ধরনের অস্ত্র নিয়ে। এবার তারা
ল্যান্ডমাইন বহনকারী স্কুবা ডাইভার বানিয়েছিল। সমুদ্রে ডুবুরিদের জন্য এমন এক আর্মড স্যুট তৈরি করেছিল যেগুলোতে বম্ব ফিট করা থাকবে। তারা এই স্যুটের নাম দিয়েছিল ফুকুরিও, যার অর্থ ক্রাউচিং ড্র্যাগনস। এই কামিকাজে যোদ্ধারা তাদের ফুল ডাইভিং গিয়ার নিয়ে সাগরের নিচে প্রায় 10 ঘন্টা শ্বাস নিতে পারত। প্রত্যেকে 15 কেজি ল্যান্ডমাইন বহন করে নিয়ে যেত, যেটি 5 মিটার লম্বা বাঁশের লাঠির মাথায় বাঁধা থাকত। যখনই শত্রু জাহাজ আসবে তখন তারা গ্রুপের অন্য সদস্যদের নিয়ে ঘাপটি মেরে সমুদ্রের তলদেশে বসে থাকত। তারপর সুযোগ বুঝে হাতে থাকা বম্বগুলো ঢুকিয়ে ব্লাস্ট করে দিবে। এটাই ছিল তাদের সুইসাইড মিশন। জাপানিজরা এরকম 6,000 ফুকুরিও সদস্যদের ট্রেনিং দেওয়ার প্ল্যান করেছিল, যদিও তাদের মাতৃভূমি রক্ষা করতে শেষ পর্যন্ত মাত্র 1200 ফুকুরিও এই সুইসাইড মিশনে প্রস্তুত ছিল। জাপানিজদের এমন দুঃসাহসিক যুদ্ধ কৌশল শত্রুপক্ষকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে। তারা শত্রু মারতে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে। জাপানিজ অ্যাডমিরাল তাকাহিরো অনিশিকে কামিকাজি এর স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়। জাপান মিত্র বাহিনীর সামনে সারেন্ডার করার দ্বিতীয় দিনেই নিজের তলপেটে ছুরি ঢুকিয়ে সুইসাইড করেন একটি জাপানি প্রথা অনুসারে, যার নাম সেপুক্কু। মৃত্যুর আগে তিনি একটি নোট লিখে রেখে যান, যাতে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন প্রায় 4,000 পাইলটদের উদ্দেশ্যে, যাদের তিনি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন। তাদের বীরের মতো লড়াই করে যাওয়ার জন্য তাদের প্রশংসা লিখে রেখেছিলেন তার সুইসাইড নোটে। যারা সেপুক্কু প্রথা ফলো করে তারা একজন কাইশাকুনিন নিযুক্ত করে, যার কাজ ভিকটিমকে মাথা কেটে আলাদা করে দেয়া। তার আগে ভিকটিম নিজেই নিজের তলপেটে ছুরি চালিয়ে নিজের প্রাণ নিয়ে নেয় কষ্ট থেকে দ্রুত মুক্তির জন্য। কিন্তু অনিশি কোনো কাইশাকুনিন নিযুক্ত করেনি বিধায় প্রায় 15 ঘন্টা দেরিতে মারা যায়। এর সাথে শেষ হয় কামিকাজি এর ইতিহাসের পরিসমাপ্তি। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।